হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিহাব আহমেদ, বর্তমান পড়াশোনা করছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে। আমি আজকে এইচএসসির বায়োলজির ফার্স্ট পেপারের পার্ট 3 ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো তোমরা একটু ফ্রেন্ডদের মেনশন দাও এবং তোমাদের বিভিন্ন গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। তোমরা একটু গ্রুপগুলোতে শেয়ার করে দাও, আমি একটু দেখছি সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। আর তোমরা যারা যারা যুক্ত হয়েছো একটু ফ্রেন্ডদের মেনশন দাও। আর কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও। তোমরা কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও। আর হচ্ছে ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও। সবাই একটু ফ্রেন্ডদের মেনশন দাও। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করতে যাচ্ছি। সবাই ফ্রেন্ডদের একটু মেনশন দাও। আর তোমরা কে কোথা থেকে দেখছো একটু ভাইকে জানাও, একটু জানাও। আমরা খুব আর্লি হচ্ছে ক্লাসটা স্টার্ট করে দেব। এটা কি আমাদের ফেস থেকে? আমি একটু দেখছি। আচ্ছা, তোমরা কি আগের পড়াগুলো কভার করতে পারছো? সব কিছু একটু জানাও তো। সবাই আগের পড়াগুলো সব কিছু কভার করতে পারছো কি না? আচ্ছা, আমরা শুরু করে দিচ্ছি। তোমরা তোমরা সবাই কে কে কোথা থেকে যুক্ত হয়েছে একটু জানাও ভাইকে। হ্যাঁ হ্যাঁ, একটু লাইভটা দেখেন। আচ্ছা, আমরা স্টার্ট করছি। দেখো, আমরা প্রথমে দেখো আমরা কিন্তু এর আগে মোটামুটি সাইটোপ্লাজমের আগ পর্যন্ত পড়ছিলাম। আজকে হচ্ছে আমরা সাইটোপ্লাজম থেকে শুরু করব। তো আমরা কি দেখেছিলাম? আমরা দেখছিলাম যে একটা কোষ আমি যদি আঁকি, দেখো এটা মনে করো একটা কোষ, এটা হচ্ছে একটা কোষ। তো এই কোষ, উদ্ভিদ কোষের বেলায় কি হয়? উদ্ভিদ কোষের বেলায় কোষের কোষ প্রাচীর থাকে এবং হচ্ছে কোষ ঝিল্লি থাকে। তো এই যে কোষ ঝিল্লির ভিতরে দেখো আমাদের একটা ছিল হচ্ছে প্রোটোপ্লাজম, একটা ছিল প্রোটোপ্লাজম। আচ্ছা আচ্ছা, একটা ছিল হচ্ছে প্রোটোপ্লাজম। আমি লিখি যে প্রোটোপ্লাজম ছিল, প্রোটোপ্লাজম। তো এই প্রোটোপ্লাজম কি ছিল ভাইয়া? প্রোটোপ্লাজমটা ছিল তোমার কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এবং এই কোষ ঝিল্লি সহ পুরো যে কোষটা, পুরো কোষ, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজম অঙ্গাণু আছে, সাইটোপ্লাজম আছে, এই পুরো কোষটাকে বলছিলাম আমরা কি? প্রোটোপ্লাজম। তো এই যে কোষ ঝিল্লি ছাড়া মানে কোষ ঝিল্লির ভিতরে যে অংশটা থাকে, ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে, তারপর কোষ গহ্বর আছে, তারপর বিভিন্ন অঙ্গাণু আছে। তো এই যে কোষ ঝিল্লি ছাড়া বাকি যে অংশটুকু আছে আমাদের কোষের মধ্যে, এটাকে বলা হয় আমাদের সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম হচ্ছে কোষ ঝিল্লি দিয়ে ঘেরা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ব্যতীত যে অংশটুকু আছে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো প্রথম হচ্ছে যে আমাদের সংজ্ঞাটা দেওয়া আছে, দেখো যে নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের যে অংশ সেটাকে আমাদের সাইটোপ্লাজম বলা হয়। তো এই প্রোটোপ্লাজম তো হচ্ছে তোমার কোষ প্রাচীর বাদে, কোষ প্রাচীর বাদে বাকি যেটুকু আছে কোষের মধ্যে পুরোটাই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজম। তো এটাও যেহেতু আমাদের সাইটোপ্লাজমটাও প্রোটোপ্লাজমের একটা অংশ, যেহেতু এটা কোষের মধ্যে রয়েছে, তো এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের সংজ্ঞা। তাহলে সাইটোপ্লাজমের সংজ্ঞাটা কি? নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি, কোষটা হচ্ছে ভুল হচ্ছে, যে কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশকে আমরা কি বলবো? সাইটোপ্লাজম বলবো। তো এই সাইটোপ্লাজমে অর্ধতরল, সাইটোপ্লাজম হলো
অর্ধ তরল দানাদার অর্ধ স্বচ্ছ সমধর্মী কলয়েডাল তরল পদার্থ, সমধর্মী কলয়েডাল তরল পদার্থ। এটা কিন্তু অর্ধ তরল, সম্পূর্ণ তরল নাম, কলয়েডাল দানাদার অর্ধ স্বচ্ছ সমধর্মী কলয়েডাল পদার্থ, কি বলে কলয়েডাল তরল পদার্থ। তো এই যে আমাদের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকে? সাইটোপ্লাজমের মধ্যে হচ্ছে বিভিন্ন অঙ্গাণু থাকে, ঠিক আছে? সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। তো বিভিন্ন ধরনের যদি অঙ্গাণু থাকে, এটা কি তরল হবে? এটা কিন্তু সম্পূর্ণ তরল হবে না, এটা অর্ধ তরল থাকবে, দানাদার থাকবে, ঠিক আছে? দানাদার থাকবে। তো এই যে সাইটোসোল, দেখো সাইটোসোলটা কি? সাইটোসোল হয় এই যে সাইটোসোল, এই সাইটোসোল হচ্ছে বিজ্ঞানী লার্ডি সর্বপ্রথম সাইটোপ্লাজম শব্দটি, এই সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। এই সাইটোসোল শব্দটি কি? সাইটোসোল শব্দটি হচ্ছে, তুমি যদি এই যে আমাদের এটা তো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমের মধ্যে কি রয়েছে? মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে। তো এই মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড এগুলো যদি আমরা নিউক্লিয়াস এগুলো সব সরিয়ে ফেলি, অর্থাৎ সাইটোপ্লাজম থেকে যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে এগুলো যদি আমরা সব সরিয়ে ফেলি, তাহলে যে একটা তরল পদার্থ পাবো সেটাকে আমরা বলবো সাইটোসোল। সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, সাইটোসোল, সাইটোসোল বলবো। তো এই যে আমাদের সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমে আবার বিভিন্ন ধরনের উপাদান থাকে, যৌগ উপাদান থাকে এবং অযৌগ উপাদান থাকে, যৌগ এবং অযৌগ উপাদান থাকে। যৌগ উপাদান কোনগুলো? যেগুলো হচ্ছে জীবদেহে তৈরি হয়, জীবদেহে তৈরি হয়। আর অযৌগ উপাদান হচ্ছে যেগুলো জীবদেহের বাহিরে থাকে, জীবদেহের বাহিরে থাকে যেগুলো, সেগুলোকে বলবো আমরা অযৌগ উপাদান। আর যৌগ উপাদান যেগুলো, সেগুলো হচ্ছে জীবদেহের ভিতরে থাকে, যেমন কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেটের আরেকটা নাম হচ্ছে শর্করা। কার্বোহাইড্রেটের আরেকটা নাম কি হয়? কার্বোহাইড্রেটের আরেকটা নাম কি বলো? আচ্ছা, okay. তো এই কার্বোহাইড্রেটের আরেকটা নাম হচ্ছে ভাইয়া শর্করা। একটু দেখাচ্ছি, দাঁড়াও, ওয়েট। ওকে, তাহলে দেখো এই যে কার্বোহাইড্রেট বা শর্করা, এটাকে আমরা বলতে পারি শর্করা, শর্করা, শর্করা। এই কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, জৈব উপাদানের মধ্যে প্রোটিন থাকে যেটাকে আমিষ বলি, লিপিড থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে, ভিটামিন থাকে। এগুলো কোথায় থাকে? জৈব উপাদানের মধ্যে থাকে। আর অজৈব উপাদানের মধ্যে থাকে হচ্ছে আমার পানি, যেটা হচ্ছে 75 থেকে 90%, লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, তারপর পটাশিয়াম ক্লোরাইড, আয়ন থাকে বিভিন্ন, যেমন সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, এবং হচ্ছে গ্যাসের ভিতরে আমাদের অক্সিজেন গ্যাস এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে। তো শ্বসনের প্রথম ধাপ আমরা জানি, শ্বসনের কয়টা ধাপ? শ্বসনের হচ্ছে 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএসিস, ক্রেবস চক্র, আর একটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ। তো এই যে তোমার শ্বসনের যে 4টা ধাপ, এই 4টা ধাপের মধ্যে প্রথম যে ধাপটা, এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস, ঠিক আছে? গ্লাইকোলাইসিস। তো এই গ্লাইকোলাইসিস এটা কোথায় ঘটে ভাই? এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যেটা হচ্ছে যে শ্বসনের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস, এটা কোথায় সংঘটিত হয়? এটা হচ্ছে তোমার কোথায় সংঘটিত হবে? এটা হচ্ছে তোমার সাইটোপ্লাজমে সংঘটিত হবে, সাইটোপ্লাজমে সংঘটিত হবে। তাহলে দেখো, আমরা আবার একটু রিভিউ করি। দেখো, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কি বলছিলাম? সাইটোপ্লাজম হচ্ছে তোমার, সাইটোপ্লাজম যেটা হচ্ছে, আচ্ছা দেখো, সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে, এটা যদি একটা কোষ হয়, কোষ হয়, কোষ ঝিল্লি ছাড়া, এটা মনে করা হচ্ছে তোমার, এটা হচ্ছে কোষ ঝিল্লি, সরি কোষ প্রাচীর ছাড়া, এই কোষ ঝিল্লির ভিতরে যে অংশ, মনে করে যে কি আছে, একটা নিউক্লিয়াস আছে, ঠিক আছে? তারপর তোমার এই জায়গায় তোমার কি রয়েছে, মনে করো প্লাস্টিড আছে, তারপর মাইটোকন্ড্রিয়া আছে। তো এই যে নিউক্লিয়াসের বাহিরে, মানে নিউক্লিয়াসের বাহিরে কোষ ঝিল্লির ভিতরে যে অংশটুকু আছে, যে অংশটুকু আছে এবং বিভিন্ন অঙ্গাণু মিলে, সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমের সংজ্ঞাটা হচ্ছে নিউক্লিয়াসের বাহিরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশকে কি বলা হয়? সাইটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমীয় অংশকে সাইটোপ্লাজম বলা হয়। তারপর সাইটোপ্লাজমের অর্ধতরল বলছিলাম, অর্ধতরল দানাদার অর্ধস্বচ্ছ সমধর্মী কলয়েডাল তরল পদার্থ। এবং বিজ্ঞানী এই যে লার্ডি সর্বপ্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন, তারপর সাইটোপ্লাজম দেখছিলাম, সাইটোপ্লাজমের মধ্যে জৈব উপাদান রয়েছে, অজৈব উপাদান রয়েছে, যার মধ্যে জৈব উপাদানের মধ্যে রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড,
ঠিক আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, ভিটামিন। অজৈব উপাদানের মধ্যে রয়েছে পানি, যেটা হচ্ছে 75 থেকে 90%, এবং লবণ রয়েছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। আয়রন রয়েছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এবং গ্যাস অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। শ্বসনের প্রথম ধাপ কোথায় ঘটে? এটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমে ঘটে। শ্বসনের প্রথম ধাপ হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। আচ্ছা, তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু 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 জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভাইয়ের কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। আচ্ছা, একটু ভাইকে জানাও যে এই টপিকটুকু ক্লিয়ার কিনা বলো। আমি যা পড়াইছি এখন পর্যন্ত এটুকু ক্লিয়ার কিনা, এটুকু ক্লিয়ার কিনা বলো, এটুকু ক্লিয়ার কিনা বলো। আমি যেটুকু পড়াইছিলাম এখন পর্যন্ত পড়াইছি, এটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা আচ্ছা, এটুকু ক্লিয়ার কিনা বলো সবাই। আমি এখন পর্যন্ত যা পড়িয়েছি এটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা, আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সটে কি আছে, সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুগুলো আছে। আমরা জানি সাইটোপ্লাজম কোষের মধ্যে, কোষ ঝিল্লির ভিতরে যে অংশটা, নিউক্লিয়াসের বাইরের যে অংশ, সেটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। বিভিন্ন ধরনের কি রয়েছে ভাই? অঙ্গাণু রয়েছে। তো এই অঙ্গাণুর মধ্যে কিছু আছে ঝিল্লিযুক্ত, মানে আবরণযুক্ত অঙ্গাণু, আবার কিছু আছে তোমার আবরণ বা ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কোনটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু এবং কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে ঝিল্লিযুক্ত অঙ্গাণু কোনটা আর ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা। তো দেখো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আর এই যে এই জায়গায় যতগুলো অঙ্গাণু রয়েছে, এই জায়গায় তোমার যতগুলো অঙ্গাণু আছে সবগুলাই কিন্তু তোমার কি, সবগুলোই কিন্তু তোমার সাইটোপ্লাজম অঙ্গাণু। এই জায়গায় যতগুলো অঙ্গাণু আছে সবগুলাই কি হয়? সাইটোপ্লাজম অঙ্গাণু। তো এর ভিতরে ঝিল্লিযুক্ত আছে, ঝিল্লিবিহীন আছে। মাইটোকন্ড্রিয়া হচ্ছে, মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে দ্বি আবরণী বা দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দিয়ে আবৃত। তারপর প্লাস্টিড, প্লাস্টিডটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণ দিয়ে আবৃত। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা দ্বিস্তর বিশিষ্ট আবরণ দিয়ে আবৃত। গোলগি বডি আছে, লাইসোজোম আছে এবং পার অক্সিজোম আছে। গোলগি বডি, লাইসোজোম এবং পার পারক্সিজম আছে। আচ্ছা, তারপর দেখো ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে কি রয়েছে? ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে রয়েছে রাইবোজোম, সেন্ট্রিওল, সাইটোস্কেলেটন এবং হচ্ছে প্রোটিওজোম। এই সাইটোস্কেলেটনটা হচ্ছে তোমার কোষীয় কঙ্কাল বা কোষ কঙ্কাল আমরা বলতে পারি। কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল, কোষ কঙ্কাল। আচ্ছা, তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো আমরা আবার একটু রিভিউ করি। দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে দুই ধরনের থাকে, একটা ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকে, আরেকটা হচ্ছে তোমার ঝিল্লিবিহীন অঙ্গাণু থাকে। তো ঝিল্লিযুক্ত অঙ্গাণু কারা? এগুলো হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোজোম এবং পারক্সিজম। আর ঝিল্লিবিহীন যে অঙ্গাণু সেগুলো হচ্ছে রাইবোজোম, সেন্ট্রিওল, সাইটোস্কেলেটন বা কোষ কঙ্কাল, আরেকটা হচ্ছে তোমার প্রোটিওজোম। আচ্ছা, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো আমরা প্রথমে হচ্ছে রাইবোজোম নিয়ে পড়াশোনা করব। তো দেখো এই রাইবোজোম, এটা থেকে কিন্তু বোর্ড কোশ্চেনে, মানে বোর্ডে প্রচুর কোশ্চেন হয়। রাইবোজোমটা কিন্তু এই চ্যাপ্টারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো এই রাইবোজোম, দেখো রাইবোজোমটা হচ্ছে কি, যে সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে রাইবোজোম বলে। প্রোটিন সংশ্লেষণ মানে হচ্ছে প্রোটিন তৈরি হয়। তাহলে সাইটোপ্লাজমে মুক্তভাবে বিরাজমান, মানে এটা দেখা যায় এই যে কোষের মধ্যে মুক্ত অবস্থা থাকে, কিছু কিছু সময় মুক্ত অবস্থা থাকে, অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে, আন্তঃপ্লাজম অর্থাৎ ভিতরে যেই তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, ওই যে জালিকাগুলো রয়েছে ওগুলার গায়ে অবস্থিত যে দানাদার কণায়
প্রোটিন সংশ্লেষণ ঘটে বা প্রোটিন তৈরি হয় তাকে আমরা কি বলবো? তাকে হচ্ছে আমরা রাইবোজোম বলবো। তো এই রাইবোজোমকে আবিষ্কার করেন আলবার্ট ক্লোড। এই আলবার্ট ক্লোড হচ্ছে কি করেন, উনি দেখা যায় একটা কোষকে নিয়ে সেন্ট্রিপিউজ মিশন, তোমরা হয়তো দেখেছো, ওটাতে হচ্ছে তোমার একটা নির্দিষ্ট সময় দিয়ে ওই সেন্ট্রিপিউজ মেশিনকে করলে ওটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ঘুরতে থাকে এবং প্রচুর স্পিডে করে। তো এতে করে দেখা যায়, আচ্ছা তোমরা অলরেডি অনেকে যুক্ত আছো, আচ্ছা আচ্ছা, তোমরা অলরেডি অনেকে যুক্ত আছো, তোমরা একটু কমেন্ট করবা, আমি মাঝে মাঝে কুইজ ধরবো, তোমরা অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করবা, অবশ্যই অ্যান্সার দিবা। তো তিনি, এই যে আমাদের আলবার্ট ক্লোড, উনি হচ্ছে সেন্ট্রিফিউজ মেশিনে এগুলা দেখছিলেন যে কোষে ভারী পদার্থ কিছু থাকে, ঠিক আছে। তো এটাকে তিনি আলবার্ট ক্লোড 1954 সালে এটাকে মাইক্রোসোম নামকরণ করছে, মাইক্রোসোম। আচ্ছা, তো এই জস প্যালেট কিন্তু 1955 সালে এই রাইবোসোম আবিষ্কার করেন কোষের ভারী পদার্থ রূপে। কোষের ভারী পদার্থ রূপে জস প্যালেট হচ্ছে 1955 সালে কি আবিষ্কার করেন? রাইবোসোম আবিষ্কার করেন। এই রিসার্চ বি রবার্টস তিনি হচ্ছে রাইবোজোমের নামকরণ করেন। তারপর রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু কেন বলা হয়? আমি তোমাদেরকে আদিকোষ এবং প্রকৃত কোষ পড়িয়েছিলাম। তো এই আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স ছিল, যার মধ্যে এই যে আমাদের রাইবোজোম, এই অঙ্গাণুটা কিন্তু আদিকোষও ছিল এবং প্রকৃত কোষের ছিল, অর্থাৎ দুই ধরনের কোষে কিন্তু আমাদের রাইবোজোমটা ছিল। যেহেতু এটা আদি কোষ প্রকৃত কোষ উভয় কোষেই বিদ্যমান ছিল, এজন্য এই রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু। আর সিকিউর ক্ষেত্রে তোমার দেখা যায় যে কিছু তারা হচ্ছে নিক নেম ব্যবহার করে, এই যে আমাদের অঙ্গাণুগুলো রয়েছে এদের। তো বলবে যে আহ, আহ, মানে উদ্দীপকে দিয়ে দেবে যে একটা অঙ্গাণু যেটা হচ্ছে কোষের সার্বজনীন অঙ্গাণু, অথবা দিয়ে দিবে যে একটা অঙ্গাণু যেটা হচ্ছে কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, ঠিক আছে। তো এই অঙ্গাণুটা কিন্তু সরাসরি নাম তারা দিবে না, উদ্দীপকে কিন্তু সরাসরি নাম দিবে না, তারা এরকম নামগুলো দিয়ে দিবে যে সার্বজনীন অঙ্গাণু, এই সার্বজনীন অঙ্গাণুর গঠন লেখো বা কাজ লেখো বা গুরুত্ব লেখো, ঠিক আছে, এরকম কিন্তু প্রশ্ন করবে। তো এইটা আমরা কোন অঙ্গাণুটাকে কি নামে ডাকতেছি, ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে। আর এই নামগুলোই কিন্তু আসে, এই নামগুলো আসে। যেমন আমরা একটু পরে দেখবো যে রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন তৈরির কারখানা, ঠিক আছে, রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা। তারপর দেখবো তোমার গোলগি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট তৈরির কারখানা বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তো এই নামগুলো দিয়ে কিন্তু তোমার কি করবে, সিকিউ কোশ্চেন করবে। আর আরেকটা ব্যাপার, আমি দেখা যায় এই চ্যাপ্টারটা যদি শেষ করি, তো শেষ করার পর হচ্ছে আমি একটা ওয়ান শট ক্লাস নেব, যেখানে হচ্ছে তোমার সিকিউ এবং এমসিকিউ এই দুইটা সলভ করানো হবে। তো এখন যে ক্লাসগুলো নিচ্ছে এগুলো হচ্ছে খুবই বেসিক, হ্যাঁ। তুমি যদি এই ক্লাসগুলো ঠিকঠাক মতো করো তাহলে তোমার বেসিকটা খুবই স্ট্রং হবে, এবং আমরা যখন সিকিউ এমসিকিউ সলভ করব তখন কিন্তু এই ক্লাসগুলো, তোমার এই যে ক্লাসগুলো করতেছো তখন কিন্তু তোমার এই বেসিকটা খুবই কাজে দেবে, ঠিক আছে। তো ওই ক্লাসগুলো অবশ্যই তোমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে এটা বলা যায়, এবং ওই ক্লাসগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য, ওই তোমার ওয়ান শট ক্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য, তোমার বেসিকটা যেন ক্লিয়ার থাকে, এজন্যই আমাদের এই ক্লাসগুলো নেওয়া, ঠিক আছে। ওকে, তো এই পর্যন্ত তোমরা ক্লিয়ার কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা জানো? হ্যাঁ, সার্বজনীন অঙ্গাণু। আচ্ছা, আমাকে বলো তো যে সার্বজনীন অঙ্গাণু কোনটা, কাকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়? সবাই একটু ভাগে জানো যে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কাকে, সার্বজনীন অঙ্গাণু। তাহলে রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলে এটা আমরা জানলাম, যে রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয়, কারণ রাইবোজোম হচ্ছে আদি কোষ প্রকৃত কোষ উভয় ধরনের কোষেই থাকে, উভয় ধরনের কোষেই থাকে। তারপর দেখো সুতার মালার মতো অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় পলি রাইবোজোম। দেখো পলি, পলি মানে কি ভাইয়া? আমি যদি লিখি একটু পলি, আচ্ছা, পলি, এই পলি মানে হচ্ছে অনেক, পলি মানে হলো কি অনেক, আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু কলমটা চেঞ্জ করে নিই, একটু দেখাচ্ছ, আচ্ছা হ্যাঁ
এবার ঠিক আছে। তাহলে পলি মানে কি ভাইয়া? পলি মানে হচ্ছে অনেক, পলি মানে অনেক। তাহলে সুতার মালার মতো অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় পলি রাইবোজোম। অর্থাৎ রাইবোজোমগুলো যখন এরকমভাবে অবস্থান করে, একটার সাথে একটা অবস্থান করে একটা মালার মতো তৈরি করে, ঠিক আছে, মালার মতো তৈরি করে, তখন সেটাকে বলা হয় পলি রাইবোজোম। পলি রাইবোজোম সুতার মালার মতো অবস্থানকারী, এটা কিন্তু আসে, এটা কিন্তু আসে যে সুতার মালার মতো অবস্থানকারী রাইবোজোমকে কি বলা হয়? পলি রাইবোজোম। পলি মানে অনেক, তাহলে সুতার মালার মতো যখন অনেকগুলো রাইবোজোম একসাথে থাকবে তখন সেটাকে আমরা পলি রাইবোজোম বলি। দেখো এই কলাই যেটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া বা অ্যাসপারেসিয়া কলাই, যেটা কি আমরা অ্যাসপারেসিয়া কলাই নামে চিনি, তো এই ইকোলাই হচ্ছে প্রায় কোষে, ইকোলাই কোষে রাইবোজোমের সংখ্যা হচ্ছে প্রায় 2000, এবং যেটার শুষ্ক ওজনের প্রায় 22% কিন্তু রাইবোজোম থাকে। 22%, চিন্তা করো কতটুকু রাইবোজোম থাকে। আচ্ছা, আমাকে বলতে হবে, যারা লাইভে যুক্ত আছো আমাকে বলতে হবে যে রাইবোজোম কে আবিষ্কার করেন? রাইবোজোম আবিষ্কার করেন কে? সবার অ্যান্সার দেখতে চাই। আমাকে বলতে হবে যে রাইবোজোম আবিষ্কার করেন কে? রাইবোজোম আবিষ্কার করেন কে? আমি সবার অ্যান্সার দেখতে চাই। রাইবোজোম কে আবিষ্কার করেন? আচ্ছা, তাহলে দেখো আমি আরেকবার একটু রিভিউ করছি আমাদের রাইবোজোমটা হচ্ছে একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো এই রাইবোজোম অবশ্যই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং এটা হচ্ছে একটা ঝিল্লিবিহীন অঙ্গাণু রাইবোজোমটা। তো এটা সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত, যে ধারণার কণায় প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি হবে সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা রাইবোজোম বলবো। তো এই রাইবোজোমের নামকরণ এবং আবিষ্কার আলবার্ট ক্লোড হচ্ছে 1954 সালে মাইক্রোসোম নামকরণ করছিলেন, এবং হচ্ছে জস প্যালেন্ট, এই নামটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই নামটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে জস প্যালেন্ট হচ্ছে 1955 সালে রাইবোজোমটা আবিষ্কার করেন। আর রাইবোজোম নামকরণ করছে কে? রবার্টস রিসার্চ বি রিসার্চ বি রবার্টস হচ্ছে রাইবোজোমটা নামকরণ করেন। আর রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট এটা। রাইবোজোমকে কি বলা হয়? রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু বলা হয় রাইবোজোমকে, সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আর সুতার মালার মতো অবস্থানকারী রাইবোজোমকে আমরা বলবো পলি রাইবোজোম। পলি রাইবোজোম। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো একটু কমেন্ট করে জানাও, যে রাইবোজোমের আবিষ্কারক কে? কে রাইবোজোম আবিষ্কার করছে? আচ্ছা, সুতার মালার মতো অবস্থান করলে সেটাকে পলি রাইবোজোম। আর ইকোলাই কোষে প্রায় 2000 এবং শুষ্ক ওজনে প্রায় 22% থাকে হচ্ছে রাইবোজোম। আমরা এটা দেখলাম। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো নেক্সট স্লাইডে কি আছে। আচ্ছা, রাইবোজোমের ভৌত গঠন এটা আসলে, তো এইটা হচ্ছে আমাদের একটা রাইবোজোম। এটা একটা রাইবোজোম। এই রাইবোজোমের এই যে উপরে দিয়ে যেটা দেখতেছো, উপরে যেটা দেখতেছো সেটা হচ্ছে, আচ্ছা, উপরে দিয়ে যেটা দেখতেছো এটা হচ্ছে তোমার বড় একক। এই যেটা, এটা হলো বড় একক। আচ্ছা, আমরা পরে দেখবো, আমরা এদিকে একটু দেখি। এককভাবে সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোমকে বলা হয় মনোরাইবোজোম। দেখো আমরা দুইটা টার্ম পড়ছিলাম, একটা হচ্ছে মনো, একটা ছিল কি ভাইয়া? মনো, মনো, আরেকটা ছিল পলি। ঠিক আছে, তো মনো মানে কি? মনো মানে হচ্ছে এক, এক, আর পলি হচ্ছে অনেক। পলি হচ্ছে অনেক, অর্থাৎ পলিরাইবোজোম যেটা, সেটা হচ্ছে অনেকগুলো রাইবোজোম একসাথে থেকে একটা মুক্তার মালার মতো তৈরি করবে, একটা মালার মতো তৈরি করবে, তখন সেটাকে বলবো আমরা পলিরাইবোজোম। আর রাইবোজোমগুলো যখন একা একা থাকবে, ঠিক আছে, একা একা থাকবে বা এককভাবে থাকবে, তখন সেটাকে বলবো মনোরাইবোজোম। তখন সেটাকে কি বলবো? মনোরাইবোজোম। তাহলে এককভাবে যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? মনোরাইবোজোম বলবো, মনোরাইবোজোম। আচ্ছা, এমআরএনএ এর উপর সারিবদ্ধভাবে থাকা রাইবোজোমকে বলা হয় পলিরাইবোজোম। পলিরাইবোজোম বলে। এমআরএনএ এর উপর যখন সারিবদ্ধভাবে থাকে তখন সেটাকে পলিরাইবোজোম। সারিবদ্ধভাবে থাকুক বা মুক্তার মালার মতো করে থাকুক, আমরা একটু আগে জেনে আসছি যে এই সকল রাইবোজোমকে বলা হয় পলিরাইবোজোম। এই সকল রাইবোজোমকে কি বলা হয়? পলিরাইবোজোম বলে। আচ্ছা, সাইটোপ্লাজমে অবস্থানকারী রাইবোজোম হচ্ছে সাইটোরাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়াতে যখন অবস্থান করবে তখন সেটাকে বলবো মাইটোরাইবোজোম। আর রাইবোজোমকে
এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি হয়। রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন তৈরির কারখানা বলা হয়, কারণ রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি হয়। আর এই যে লেখাটুকু যে প্রোটিন ফ্যাক্টরি, এটা হচ্ছে তোমার সিকিউতে আসবে। সিকিউতে দিবে যে একটা অঙ্গাণু যে হচ্ছে প্রোটিন তৈরি করে বা প্রোটিন ফ্যাক্টরি, এটা কি? ঠিক আছে। তারপর বলবে যে এই অঙ্গাণুটার গঠন চিত্র আঁকো বা গঠন লেখো বা কাজ লেখো। তাহলে তোমার এই যে রাইবোজোমের নামগুলা, রাইবোজোমের যে নাম প্রোটিন ফ্যাক্টরি, ঠিক আছে, এই এই জিনিসগুলো জানতে হবে। রাইবোজোমের আরেকটা নাম ছিল কি সার্বজনীন অঙ্গাণু, সার্বজনীন অঙ্গাণু। আর এই জায়গায় নামটা কি পেলাম যে প্রোটিন ফ্যাক্টরি। এই দুইটা নাম কিন্তু তোমার জানা লাগবে, এই দুইটা নাম জানা লাগবে। আচ্ছা, আমরা যদি এই চিত্রটা একটু দেখি, দেখো এটা হচ্ছে রাইবোজোমটা হচ্ছে মোটামুটি দুইটি উপ একক নিয়ে গঠিত, দুইটি উপ একক নিয়ে গঠিত। একটা হচ্ছে বড় একক, আরেকটা হচ্ছে ছোট একক। তাহলে দেখো এটা হচ্ছে বড় একক আমাদের রাইবোজোমের, এটা কি বড় একক। আর নিচের যেটা সেটা হচ্ছে তোমার ছোট একক। আর আমরা মাঝখানে একটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এমআরএনএ চেইন। তো এই যে বড় একক, আমরা জানি রাইবোজোমটা হচ্ছে মোটামুটি যে দুইটা উপ একক নিয়ে গঠিত। আমরা আদি কোষের রাইবোজোম দেখেছি, একটা হচ্ছে আদি কোষের রাইবোজোম। তো আদি কোষের রাইবোজোম দেখছিলাম। আচ্ছা, আদি কোষ, আরেকটা ছিল কি প্রকৃত কোষ। তো এই আদি কোষের রাইবোজোমটা ছিল তোমার 70S, আর প্রকৃত কোষের রাইবোজোমটা ছিল 80S। আর এসটা হচ্ছে কি তোমার, এসটা হচ্ছে বেদবার্গ। তো এই বিজ্ঞানী বেদবার্গ, যিনি হচ্ছে রাইবোজোমকে সেন্ট্রিফিউজ করে দেখছিলেন যে তলানি পড়ে, যে আসলে কতটুকু রাইবোজোম নিচে তলানিতে জমা হয়। সেই যে রাইবোজোমের যে পরিমাণটাকে তিনি একটা একক হিসাবে দিয়েছেন, যেটাকে আমরা বলি বেদবার্গ একক। আর বেদবার্গের নামটা যদি এরকম বেদবার্গ। আচ্ছা, তো এই জায়গায় যদি এসটা উজ্জ্ব থাকে আর নামটা হচ্ছে এরকম তার, তো এই বিজ্ঞানী বেদবার্গ তিনি হচ্ছে এই রাইবোজোমের যে এস একক, এই এককটা নাম দিয়েছিলেন। তো আদি কোষে আমরা দেখছিলাম যে রাইবোজোমটা হচ্ছে 70S প্রকৃতির, এবং প্রকৃত কোষে রাইবোজোমটা ছিল 80S প্রকৃতির। যদি এটা নিচে আমি ভালো করে লিখছিলাম, এটা দেখো, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। তো এই রাইবোজোমটা একটা হচ্ছে 70S রাইবোজোম, আর একটা হচ্ছে কি 80S রাইবোজোম। তো এই যে 70S রাইবোজোম, সেটা হচ্ছে আবার দুইটা উপ একক নিয়ে গঠিত, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে কি ভাই 30S। এই দুইটা উপ একক মিলে 70S রাইবোজোম তৈরি হয়। আর 80S যে রাইবোজোম, সেটা হচ্ছে আবার দুইটা উপ একক নিয়ে গঠিত, একটা 60S আর একটা হচ্ছে 40S। এই দুইটা উপ একক নিয়ে আবার 80S রাইবোজোমটা গঠিত হয়। তো আদি কোষের যে রাইবোজোম, সেটা হচ্ছে তোমার 70S প্রকৃতির। আদি কোষের যে রাইবোজোম, সেটা হচ্ছে 70S প্রকৃতির, এবং প্রকৃত কোষের রাইবোজোমটা হচ্ছে 80S প্রকৃতির। প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে ভাইয়া 80S প্রকৃতির, আর আদি কোষেরটা হচ্ছে 70S প্রকৃতির। আর এই রাইবোজোম 70S রাইবোজোমের যেই ওজন, সেটা হচ্ছে 2.7 ইন্টু 10⁻6 ডাল্টন, 2.7 ইন্টু 10⁻6 ডাল্টন। আর 80S রাইবোজোমটা হচ্ছে তোমার 40 ইন্টু 10⁻6 ডাল্টন। ঠিক আছে, এই দুইটা। আর ছত্রাক, এই জিনিসগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই জায়গায় যে কটা আছে এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো মাইটোকন্ড্রিয়াতে যে রাইবোজোম, সেটা হচ্ছে আমাদের 55S, ঠিক আছে, 55S। এবং ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোম, সেটা হচ্ছে তোমার 70S। এবং রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে আরএনএ এবং প্রোটিন, যেটার অনুপাতটা দিয়ে দিছে 1:1। 1:1 হচ্ছে রাইবোজোমে আরএনএ এবং প্রোটিন অনুপাত। আচ্ছা, আমাকে বলতে হবে যে রাইবোজোমের প্রধান উপাদান কি? রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে আরএনএ এবং প্রোটিন। এটা কিন্তু তোমার জানা লাগবে। আরএনএ এবং প্রোটিনটা হচ্ছে রাইবোজোমের প্রধান উপাদান।
ঠিক আছে, রাইবোজোমের রাসায়নিক উপাদানের মধ্যে রাইবোজোমের প্রধান উপাদানটাই হচ্ছে তোমার আরএনএ এবং প্রোটিন, আরএনএ এবং প্রোটিন। এবং এই আরএনএ এবং প্রোটিনের যে অনুপাত সেটা হচ্ছে 1:1, 1:1। তারপর এই রাইবোজোমের উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে তোমার 20 ন্যানোমিটার এবং ব্যাসটা হচ্ছে 22 ন্যানোমিটার। এই দুইটা জিনিসও কিন্তু তোমার জানা লাগতেছে, উচ্চতা এবং ব্যাস। এই উচ্চতা হচ্ছে 20 ন্যানোমিটার এবং ব্যাস যেটা সেটা হচ্ছে 22 ন্যানোমিটার। তো গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক কোথায় সংঘটিত হবে? এন্ডোপ্লাজমিক, না এটা যদি এখানকার না। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা আবার একটু রিভিউ করি। দেখো, এই জায়গা থেকে তোমার কোশ্চেন হয় ঘ ঘ ঘতে এখান থেকে কোশ্চেন হয় রাইবোজোম থেকে, এবং এই রাইবোজোমটাও কিন্তু এই অধ্যায়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং তুমি দেখবা, তুমি যখন তোমার টেস্ট পেপার খুলবা ওই জায়গায় দেখবা যে রাইবোজোমের যেই কোশ্চেনটা বেশি আসে সেটা হচ্ছে রাইবোজোমের গঠন 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 এবং চিত্র আসে মাঝে মধ্যে, গঠন চিত্র বা চিত্র মাঝে মধ্যে থাকে এবং গঠনটা আসে, গঠনটা কিন্তু আসে। এবং এই জায়গায় বলা থাকে যে একটা অঙ্গাণু যেটাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি অথবা সার্বজনীন অঙ্গাণু। ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি বা সার্বজনীন অঙ্গাণু। তো বলবে উদ্দীপকে তোমাকে বলে দিবে না সরাসরি যে রাইবোজোমের গঠন চিত্র আঁকো, বলবে যে একটি অঙ্গাণু আছে উদ্ভিদ কোষে, যেটাকে উদ্ভিদ কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় বা সার্বজনীন অঙ্গাণু বলা হয়, তার গঠনচিত্র আঁকো, ভৌত গঠন লেখো, এরকম আসবে। তো এরকম আসলে তুমি প্রথমে কি করবা? তুমি হচ্ছে প্রথমে রাইবোজোমের সংজ্ঞাটা দিবা। ঠিক আছে, রাইবোজোমের সংজ্ঞাটা দিবা, দিয়ে রাইবোজোম হচ্ছে কয় ধরনের? রাইবোজোম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোম দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে তোমার 70S রাইবোজোম, আরেকটা হচ্ছে 80S রাইবোজোম। তো এই 70S রাইবোজোমটা কোথায় থাকে? 70S রাইবোজোম হচ্ছে আদি কোষে থাকে, এবং 70S রাইবোজোম যেটা সেটা হচ্ছে আবার দুইটা উপ-একক নিয়ে গঠিত, একটা হচ্ছে আমাদের 30S 50S এবং আরেকটা হচ্ছে 30S। এই 50S এবং 30S দুইটা উপ-একক নিয়ে আবার 70S তৈরি হয়। এবং 80S যে রাইবোজোম সেটা হচ্ছে 60S এবং 40S মিলে 80S রাইবোজোম তৈরি হয়। এবং 80Sটা কোথায় থাকে? প্রকৃত কোষে থাকে। এবং এটার কি দিবা? তোমার যে ডালটন, এইটুকু দিয়ে দিবা, জাস্ট এটুকু দিবা। এটুকু দিলে কিন্তু তোমার মোটামুটি গঠন যে চিত্র, গঠনটা কিন্তু হয়ে গেল। রাইবোজোমের যে ভৌত গঠনটা কিন্তু হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তারপর এই যে ছত্রাকের রাইবোজোম, এগুলো হচ্ছে তোমার এমসিকিউর জন্য, আমি আগে বলে দিছি যে ছত্রাকের যে রাইবোজোম এগুলো হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটি বা মেডিকেল, তারপর হচ্ছে তোমার বোর্ড কোশ্চেন, এগুলো এমসিকিউতে আসে যে ছত্রাকের রাইবোজোমটা হচ্ছে কত এস? এটা হচ্ছে 70S। মাইটোকন্ড্রিয়া, তোমরা জানো যে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড এদের কিন্তু নিজস্ব রাইবোজোম রয়েছে এবং ডিএনএ রয়েছে। তো এই যে মাইটোকন্ড্রিয়ার যে রাইবোজোম সেটা হচ্ছে আমাদের 55S এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টের রাইবোজোমটা হচ্ছে 70S। ক্লোরোপ্লাস্টের যে রাইবোজোম থাকে সেটা হচ্ছে 70S। রাইবোজোমের প্রধান উপাদান আরএনএ এবং প্রোটিন। এই আরএনএ এবং প্রোটিনের অনুপাতটা হচ্ছে 1:1, এটা মনে রাখবে। এবং রাইবোজোমের উচ্চতা কতটুকু? উচ্চতা হচ্ছে 20 ন্যানোমিটার এবং ব্যাস সেটা হচ্ছে 22 ন্যানোমিটার। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আমাকে একটু বলো যে আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির? তোমরা যারা দেখছো আমাকে একটু জানাও যে আদি কোষের রাইবোজোমটা কোন প্রকৃতির হয়। আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির হয় এটা একটু জানাও আমাকে। আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির হয়? আচ্ছা, আমাদের মোটামুটি রাইবোজোম শেষ। আমরা হচ্ছে এখন গোলগি বডি থেকে শুরু করব। আমাকে জানাও যে আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির হয়। যারা যুক্ত আছো একটু জানাও যে তোমরা মোটামুটি অনেকে যুক্ত আছো, একটু জানাও যে আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির। আদি কোষের রাইবোজোমটা কোন প্রকৃতির একটু জানাও আমাকে। ভাইকে একটু জানাও যে আদি কোষের রাইবোজোম কোন প্রকৃতির। আচ্ছা, আর শোনো, তোমরা এই বায়োলজির যে ব্যাপারটা, বায়োলজি নিয়ে কিন্তু ভয় পাবা না। এটা হচ্ছে কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিছু জিনিস হচ্ছে বুঝে করতে হয়। তো আমরা যারা টিউটর আছি তোমাদেরকে পড়াটা কিভাবে সহজ করে দেওয়া যায়, যত বেশি সহজ করে দেওয়া যায় আমরা হচ্ছে আমাদের কাছ থেকে সর্বোচ্চ বেস্ট ট্রাইটা করে থাকি। ঠিক আছে, এবং আমি যে আমার বায়োলজি মেন্টর হিসাবে আছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যে আমার স্টুডেন্টদের কাছে যে জটিল ব্যাপারগুলো আছে, যখন তুমি বইটা খুলবা দেখবে বইতে কিভাবে তৈরি হয়েছিল, কোথা থেকে তৈরি হয়েছিল,
মানে নানান ব্যাপার দেওয়া থাকে একেবারে। তো তুমি এগুলো জাস্ট রিডিং পড়বা, এগুলো কিন্তু মুখস্থ করার বিষয় না। আর আমি স্লাইডে যেগুলো নিয়ে আসছি এগুলো কি নিয়ে আসছি, এগুলো হচ্ছে যেগুলো পরীক্ষা আসার মতো এবং যেগুলো তোমার জানতেই হবে, ঠিক আছে? এবং অবশ্যই আমি তো বেসিক সহ পড়াচ্ছি, বেসিক ক্লিয়ার করে দিচ্ছি। তারপর হচ্ছে আমরা ওয়ান শট ক্লাসের মাধ্যমে বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভ করব, এমসিকিউ সলভ করব, সেখানেও কিন্তু আমরা এই বেসিক জিনিসগুলো লাগবে, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো লাগবে। আচ্ছা, তোমরা ভাইয়াকে একটু জানাও যে আদিঘুষের রাইবোজোম কোন প্রকৃতির হয়। আদিঘুষের রাইবোজোমটা কোন প্রকৃতির হয় এটা একটু জানাও। আচ্ছা, তো আমরা এবার গোলগি বডিতে চলে আসি। দেখো, গোলগি বডি বা গোলজি বডি যেটাকে আমরা বলি, এটা হচ্ছে আমাদের একটা গোলগি বডি, এটা হচ্ছে একটা গোলগি বডি। আচ্ছা, তো এই জায়গাটায় মনে করো এটার যদি একটা গোলগি বডি হয়, এটা একটা কোষ মনে করো, এই কোষের এটা হচ্ছে কোষ ঝিল্লি মানে বাহিরের অংশ, এটা মনে করো বাহিরের অংশ। আর এইটা হচ্ছে ভিতরের অংশ মানে কোষের ভিতরের অংশ। মনে করো এদিক দিয়ে একটা কোষ, যেটার এরকম একটা কোষ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাইরের অংশ আর এটা ভিতরের অংশ, কোষের ভিতরের অংশ। তো এই গোলগি বডিতে আবার মোটামুটি এই যে সিস্টার্না থাকে, সিস্টার্না থাকে এবং হচ্ছে তোমার ভেসিকল থাকে, আরেকটা হচ্ছে ভেকুয়াল থাকে। সিস্টার্না, ভেসিকল এবং ভেকুয়াল। তো এই যে ভিতরে যে ল্যামিনের মতো অংশগুলো দেখতে পাচ্ছ, নালীর মতো অংশ, এগুলো হচ্ছে তোমার সিস্টার্না, এগুলোকে বলা হয় সিস্টার্না, চ্যাপ্টা থলির মতো অংশ, এগুলো হচ্ছে তোমার সিস্টার্না। তো আমাদের যে ভিতরের যে অংশটা, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে কি ট্রান্স, একটা সিস আর একটা হচ্ছে কি ট্রান্স। আচ্ছা, তো এই যে সিস কোনটা মনে রাখবা, সিস যেটা, সিস, সিস মানে হচ্ছে ভিতরের দিকের অংশ, ভিতরের ভিতরের দিকের, ঠিক আছে? আর ট্রান্সটা হচ্ছে, ট্রান্স যেটা সেটা হচ্ছে বাহিরের। তো সিস যেটা সেটা হচ্ছে ভিতরের দিকের অংশ এবং ট্রান্সটা হচ্ছে বাহিরের দিকের অংশ। ট্রান্সটা হচ্ছে কি ভাই, বাহিরের দিকের অংশ। তো আমরা যদি এটাকে কোষের ভিতরের দিকের অংশ কল্পনা করি, এটা যদি কোষের ভিতরে হয়, তাহলে ভিতরের দিকের যে তোমার সিস্টার্নিগুলো আছে, ভিতরের দিকের যে সিস্টার্নিগুলো আছে, তো সেগুলোকে বলা হয় সিস সিস্টার্না, সেগুলোকে বলা হয় সিস সিস্টার্না। এবং বাহিরের দিকে যে সিস্টার্নিগুলো চিন্তা করি, সেগুলো হবে আমাদের ট্রান্স সিস্টার্না। তাহলে ভাইয়া সিস মানে কি, সিস মানে হচ্ছে ভিতরের দিকে, ভিতরের দিকে অর্থাৎ কোষের ভিতরের দিকে যেই সিস্টার্নিগুলো থাকে তাদেরকে বলা হয় সিস সিস্টার্না। এবং কোষের বাহিরের দিকে, বাহিরে মানে হচ্ছে ট্রান্স, ট্রান্স হচ্ছে বাহিরে, অর্থাৎ বাহিরের দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা ট্রান্স সিস্টার্না, বলবো ট্রান্স সিস্টার্না। আর এই যে তোমার থলের মতো কিছু অংশ দেখো, থলের মতো কিছু অংশ থাকে, এগুলোকে বলা হয় ভেসিকল, এগুলোকে কি বলা হয়, ভেসিকল। আবার ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ থাকে যেগুলোকে ভেকুয়াল বলা হয়, যেগুলোকে সরি, এগুলো হচ্ছে তোমার ভেকুয়াল আর এগুলো হচ্ছে তোমার ভেসিকল, এগুলো ভেসিকল। যদি এই জায়গায় ভুল উঠছে, এগুলো তোমার ভেসিকল, ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো এগুলো হচ্ছে ভেসিকল। তাহলে আমরা গোলগি বডির যে গঠন, এটা যদি আমরা দেখি, গোলগি বডির এটা হচ্ছে তোমার বাহিরের অংশ, কুজ্জিলের অংশ, আর এইটা ভিতরের যে দিকের যেটা, সেটা হচ্ছে আমাদের ভিতর দিকের অংশ। তো বাহিরের যে দিকের যে অংশটা সেটাকে বলি আমরা সিস ট্রান্স, এবং ভিতরের দিকে যে অংশ সেটাকে বলি সিস। তো বাহিরের দিকের যে সিস্টার্নি, আমরা জানি গোলগুলিতে মোটামুটি তিনটা অংশ থাকে, একটা হচ্ছে ভেসিকল, ভেকুয়াল এবং হচ্ছে কি সিস্টার্নি, ভেসিকল, ভেকুয়াল, সিস্টার্নি, ভেসিকল, ভেকুয়াল। তো সিস্টার্নি যেগুলো সেগুলো হচ্ছে তোমার কোথায় থাকে, এই যে থলের মতো যেগুলো অংশ, এগুলো হচ্ছে তোমার সিস্টার্নি। আর ভেকুয়ালটা হচ্ছে এই যে গোলাকার যে অংশ, সেটা হচ্ছে ভেকুয়াল। এবং ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অংশ থাকে যেগুলোকে আমরা বলি ভেসিকল বলি, যেগুলোকে ভেসিকল বলি। তো এই যে আমাদের এটা যদি কোষ ঝিল্লি হয় এবং এটা যদি কোষের ভিতরের অংশ হয়, কোষ ঝিল্লির দিকের যে অংশ, যে সিস্টার্নি, সেগুলোকে বলি ট্রান্স সিস্টার্না। এবং ভিতরের দিকের যে অংশ সেগুলোকে বলি সিস সিস্টার্না। এবং মধ্যবর্তী কিছু সিস্টার্না আছে, দেখো মাঝখানে, মধ্যবর্তী মানে কি মিডিয়াল সিস্টার্না, মধ্যবর্তী বা সিস্টার্না বা মিডিয়াল সিস্টার্না, যেগুলো মাঝখানে আছে এগুলোকে বলি আমরা মিডিয়াল সিস্টার্না বা মধ্যবর্তী সিস্টার্না বলি, মধ্যবর্তী সিস্টার্না। আচ্ছা, তাহলে আমাদের কোষের গঠন যে চিত্রটা আমাদের মোটামুটি আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা ভিতরে পড়া দেখি। দেখো, প্রথমে দিচ্ছি যে গোলগি বডির সংখ্যা। গোলগি বডির সংখ্যা হচ্ছে, গোলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বি-স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা, কৌশিকা এবং গুচ্ছবদ্ধ বা ল্যামেলির ন্যায় সাইটোপ্লাজমে যে অঙ্গাণু, সেটাকে আমরা কি বলি, গোলগি বডি বলে থাকি, সেটাকে আমরা গোলগি বডি বলে থাকি।
আচ্ছা, হ্যাঁ, তোমরা অনেকে যুক্ত হয়েছো, তোমরা ক্লাস অনেকে দেখতেছো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি গোলকি বডির যেই অংশটুকু দেখে ফেলছি। এবার আমি একটা কোশ্চেন করি তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমরা বলবা যে গোলকি বডির ভিতরের দিকের যে সিস্টার্নাগুলো থাকে, অর্থাৎ কোষের ভিতরের দিকের যেই সিস্টার্নাগুলো থাকে, তাদেরকে আমরা কি বলে থাকি? ট্রান্স সিস্টার্না নাকি সিস সিস্টার্না? বলো, ট্রান্স নাকি সিস? বলো। গোলকি বডির ভিতরের দিকে, কোষের ভিতরের দিকে যে অংশ, সেটাকে আমরা কি বলি? ট্রান্স সিস্টার্না নাকি সিস সিস্টার্না? একটু জানাও যে ট্রান্স হবে না সিস হবে। আচ্ছা, তাহলে গোলগি বডির যে সংজ্ঞা, এটা টানবা, এটা কিন্তু ক নম্বর প্রশ্ন আসে। গোলগি বডির সংজ্ঞাটা: নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত এবং দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। গোলগি বডিটা হচ্ছে দুইটা আবরণী বা দ্বি স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত ছোট নালিকা, নালিকা বা পুস্কা, কৌশিকা হবে না এই জায়গায়, পুস্কার মতো যেই ল্যামিনির মতো অংশ, সেটাকে আমরা গোলগি বডি বলে থাকি। এবং আবিষ্কার ইতালীয় স্নায়ুতন্ত্রবিদ ক্যামিলি গোলগি, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসে ক্যামিলি গোলগি, গোলগি বডির যে আবিষ্কারক। এই ক্যামিলি গোলগি 1898 সালে প্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে হচ্ছে এই গোলগি বডিটা দেখতে পান। পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে কে? ক্যামিলি গোলগি। কত সাল? 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এই গোলগি বডি দেখতে পান, এবং তিনি হচ্ছে আবিষ্কার করেন। তো এই যে সৃষ্টি, গোলগি বডি কোথা থেকে সৃষ্টি হয়? গোলগি বডি হচ্ছে প্রধানত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে সৃষ্টি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। আচ্ছা, আচ্ছা, সবাই অ্যান্সার দাও, তোমরা যারা যুক্ত আছো সবাই একটু অ্যান্সার দাও যে ভিতরের দিকের অংশকে আমরা কি বলবো? ভিতরের দিকের গোলকি বডির যে ভিতরের দিকের অংশ, সেটাকে আমরা কি বলবো? সবাই একটু অ্যান্সার দাও। আচ্ছা, তাহলে দেখলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে আমাদের গোলকি বডির সৃষ্টি হয়। অন্য নাম ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইফোকন্ড্রিয়া। এই কয়েকটা জিনিস মনে রাখবা: ডিকটায়োসোম, ইডিওসোম, লাইফোকন্ড্রিয়া। গোলকি বডি কিন্তু এই সব নামে ডাকা হয়: ডিকটায়োসোম, ইডিওসোম এবং আরেকটা নাম কি? লাইফোকন্ড্রিয়া। তারপর দেখো যে গোলগি বডি কোষের প্যাকেজিং কেন্দ্র, ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, কোষের প্যাকেজিং কেন্দ্র। আমরা দেখব যে আমরা চিত্রটা একটু দেখি। প্যাকেজিং মানে কি? প্যাকেজিং মানে হচ্ছে কোনো কিছুকে আবদ্ধ করে ফেলা। মনে করো এই জায়গায় কোনো একটা জীবাণু আছে, ও হচ্ছে এদিক থেকে আস্তে আস্তে বড় হয়ে একে, মানে এটা ছিল মোটামুটি এরকম গোলাকার একটা অংশ, কিন্তু আস্তে আস্তে হয়ে তাকে কি করবে? এবার আবদ্ধ করে ফেলবে। এটাকে বলা হয় প্যাকেজিং। তো এই যে গোলগি বডি, দেখো গোলগি বডি কি করে? এই যে পাশের নিচের এই যে সিস্টার্নের সাহায্যে এই যে বিভিন্ন অংশগুলোকে এই যে দ্বারা আবদ্ধ করে ফেলে, ঠিক আছে, প্যাকেজ করে ফেলে। বিভিন্ন কোষীয় যেই প্রোটিন বা বিভিন্ন উপাদান থাকে, তাদেরকে হচ্ছে সে আবদ্ধ করে ফেলে, প্যাকেজ করে ফেলে। এজন্য গোলগি বডিকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। গোলগি বডিকে কোষের কি বলা হয়? প্যাকেজিং কেন্দ্র। এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, যে গোলগি বডিকে কোষের কি, কোষের প্যাকেজিং কেন্দ্র কোনটাকে বলা হয়? এটা হচ্ছে গোলগি বডি। এটা কিন্তু এমসিকিউতে আসে। আর তোমার গতে সিকিউতে আসে যে একটি অঙ্গাণু যেটাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলে, এই অঙ্গাণুটির গঠন চিত্র আঁকো, এই অঙ্গাণুটির ভৌত গঠন লেখো, ঠিক আছে, ভৌত গঠন লেখো, এরকম আসতে পারে। তো তুমি হচ্ছে এটা জানবা, কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় গোলগি বডিকে। আর গোলগি বডিকে আরেকটা জিনিস বলা হয় কোষের ট্রাফিক পুলিশ, ভেরি ইম্পর্টেন্ট, কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ, ভেরি ইম্পর্টেন্ট, ট্রাফিক পুলিশ। দেখো ট্রাফিক পুলিশের কাজ কি বলতো? ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে যেমন আমাদের রাস্তাঘাট, যে কোন গাড়িটা আসবে, আবার কোন দিকের গাড়িগুলো যাবে, এগুলো হচ্ছে ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে। ঠিক এই কোষের ট্রাফিক পুলিশ হচ্ছে এই গোলগি বডি। আমাদের গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কেন? কারণ এই গোলগি বডি হচ্ছে বিভিন্ন অঙ্গাণু, অর্থাৎ কোন অঙ্গাণুটা কোষ থেকে বের হয়ে যাবে বা কোন অঙ্গাণুটা কোষে থাকবে, সেটা নিয়ন্ত্রণ করে হচ্ছে আমাদের এই গোলগি বডি। সেটা নিয়ন্ত্রণ করে কে ভাই? এই গোলগি বডি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করে, যে কোন অঙ্গাণুটা, কোন প্রোটিনটা আমাদের কোষে লাগবে বা কোন প্রোটিনটা কোষ থেকে বের করে আরেকটা কোষে দেবে, এগুলো হচ্ছে তোমার এই গোলগি বডি নিয়ন্ত্রণ করে। সে কারণে গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, গোলগি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। তো গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, দেখো গোলগি বডির কয়েকটা নাম পাইছে, এগুলো একটু মনে রাখবা। গোলগি বডি আমি যদি লিখি, গোলগি বডি, এই গোলগি বডির কয়েকটা নাম আছে। প্রথম যে নামটা পাইছিলাম সেটা হচ্ছে প্যাকেজিং কেন্দ্র, প্যাকেজিং কেন্দ্র,
প্যাকেজিং কেন্দ্র পাইছিলাম, তারপর কি পাইছিলাম, তারপর পাইছিলাম ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ। আরেকটা নাম পাইছি যেটাকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ফ্যাক্টরি, এই তিনটা নাম পাইছিলাম, যেগুলিকে আমরা কোষের প্যাকেজিং কেন্দ্র, ট্রাফিক পুলিশ বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলতে পারি। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এই তিনটা নাম কিন্তু তুমি মনে রাখবা, এই তিনটা নাম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তিনটা নাম খুব ইম্পর্টেন্ট। তো এগুলো হচ্ছে তোমার সিকিউতে আসবে, সিকিউতে এই নামগুলো দিবে, দিয়ে বলবে যে এই অঙ্গাণুটির গঠন চিত্র আঁকো। এখন তুমি যদি নাই জানো, তুমি মনে করো যে তুমি হচ্ছে ইসের গঠন চিত্র জানো, আমাদের যে কি বলে গোলগি বডি আছে, এটার গোলগি বডির গঠন চিত্র তুমি জানো। এখন তুমি হচ্ছে এই যে কোষের প্যাকেজিং কেন্দ্র কোনটা এটাই জানো না, আসছে কি যে একটি অঙ্গাণু যেটাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় তার গঠন লেখো। এখন প্যাকেজিং কেন্দ্রকে এটাই তো তুমি জানো না, তাহলে তুমি গঠন লিখবে কীভাবে? অথচ তুমি কিন্তু গোলগি বডির কী বলে গঠন কিন্তু জানো। সো এই নামগুলো তোমার জানতে হবে যে গোলগি বডিকে কী বলা হয়, তারপর হচ্ছে রাইবোজোমকে কী বলা হয়। যেমন আমরা দেখেছি রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, মানে হচ্ছে রাইবোজোমে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, এর জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। রাইবোজোম উদ্ভিদ কোষ, প্রকৃত কোষ এবং হচ্ছে তোমার আদি কোষ উভয় ধরনের কোষই থাকে, এর জন্য রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তো এই যে সার্বজনীন অঙ্গাণু, প্রোটিন ফ্যাক্টরি, এগুলো দিয়ে দেবে পরীক্ষায়, এগুলো দিয়ে বলবে যে তার গঠন লিখো, গঠন লিখো। ঠিক এই যে আমাদের গোলগি বডি আছে, এই গোলগি বডির ভিতরে কিন্তু এই নামগুলো দেবে, সরাসরি বলবে না যে গোলগি বডির গঠন লিখো, এগুলো দেবে যে কোষের প্যাকেজিং কেন্দ্র, একটি অঙ্গাণু যাকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয় তার গঠন লিখো। তারপর দেবে কোষের ট্রাফিক পুলিশ, একটি অঙ্গাণু কোষের ট্রাফিক পুলিশ, তার গঠন লিখো, বা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তো আমরা প্যাকেজিং কেন্দ্র কি সেটাও দেখলাম, ট্রাফিক পুলিশ কি সেটা দেখলাম, এবং হচ্ছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়। তো আমরা দেখলাম যে আমাদের যে রাইবোজোম রয়েছে, এই রাইবোজোমে কিন্তু কী তৈরি হয়, রাইবোজোম হচ্ছে আমাদের প্রোটিন তৈরি হয়। আর এই যে গোলগি বডি, এই গোলগি বডির মধ্যে আগে থেকেই প্রোটিন থাকে, প্রোটিন লিপিড এগুলো আগে থেকেই থাকে। আর কার্বোহাইড্রেট সেটা হচ্ছে এটা তৈরি করে। আমরা দেখেছিলাম না যে আমাদের যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কি সাইটোপ্লাজম থেকে আসা প্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা বেসিকল জাতীয় পেকটিন, মানে পেকটিনটা হচ্ছে একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে? পেকটিন যেটা সেটা হচ্ছে আসলে একটা কার্বোহাইড্রেট, সেলুলোজের পলিমার বলা যায়, ঠিক আছে? তো এই যে পেকটিন জাতীয় ভেসিকল মিলিত হয়ে কি তৈরি করে, কোষ কি বলে আমাদের সেল মেমব্রেন বা কোষ প্রাচীর তৈরি করে, কোষ প্রাচীর তৈরি করে। তো এই যে কোষ প্রাচীর তৈরিতে যে কার্বোহাইড্রেটটা লাগে, এটা তৈরি করে কে? আমাদের এই গোলগি বডি। এই জন্য এই গোলগি বডিকে কোষের প্রোটিন ফ্যাক্টরি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে গোলগি বডিকে কি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়, এটা আমাদের জানতে হবে। গোলগি বডির ভিতরে অলরেডি আমাদের প্রোটিন, লিপিড এগুলা গোলগি বডিতে থাকে, আর কার্বোহাইড্রেটটা হচ্ছে গোলগি বডি তৈরি করে, ঠিক আছে? কার্বোহাইড্রেট তৈরি করে, যে কারণে গোলগি বডিকে কোষের প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে আমরা মোটামুটি এগুলা দেখে ফেলছি যে গোলগি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত যে সংজ্ঞাটা, এবং দ্বিস্তরবিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত ছোট নালিকা বা ফুসকার মতো অংশকে আমরা বলি সাইটোপ্লাজম অঙ্গকে গোলগি বডি বলা হয়। আবিষ্কারক ক্যামেনি গোলগি 1898 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে গোলগি বডি দেখতে পান, এবং প্রধানত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে এই গোলগি বডিটা সৃষ্টি হয়। গোলগি বডির কিছু নাম আছে ডিকটাইসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া, এবং গোলগি বডিকে কোষের প্যাকেজিং ফ্যাক্টরি, কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে। কোষের ট্রাফিক পুলিশ, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এবং হচ্ছে তোমার কি যে প্যাকেজিং কেন্দ্র, এই জিনিসগুলা খুব ভালো করে পড়বা, এই কটা জিনিস খুব ভালো করে পড়বা। ওকে, তারপর হচ্ছে গোলগি বডির গঠন বৈশিষ্ট্য। দেখো, আমরা দেখলাম যে গোলগি বডিতে কিন্তু তিনটা অংশ থাকে, তিনটা অংশ থাকে এরকম। গোলগি বডি যদি এরকম থাকে, এরকম থাকে, ঠিক আছে? এরকম, তারপরে এরকম, এবং পাশে দিয়ে কিছু থলার মতো বড় বড় অংশ থাকে, এবং নিচের দিকে কিছু ছোট ছোট অংশ থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তো গোলগি বডির যেই চ্যাপ্টা অংশগুলা, এগুলোকে আমরা বলি সিস্টার্নি।
চ্যাপ্টা থলে বা গুচ্ছবদ্ধ আকৃতির যে গঠনসমূহ গুচ্ছের মতো থাকে এগুলোকে কি বলি? এগুলোকে বলি সিস্টার্নি। এগুলোকে বলি সিস্টার্নি। আর সিস্টার্নির এটা যদি বাহিরের দিকের অংশ অর্থাৎ কোষ ঝিল্লির অংশ হয়, এটা মনে করি যে কোষ ঝিল্লি যদি হয়, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি যদি হয় এটা, আর এটা মনে করো কোষের ভিতরের দিক, অর্থাৎ এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস বা সামনে এরকম। তো এই যে কোষ ঝিল্লি যদি বাইরে হয় তাহলে বাহিরের দিকে যে সিস্টার্নি এটাকে বলি আমরা ট্রান্স সিস্টার্নি, ট্রান্স আমরা দেখে আসছি। আর ভিতরে যেই সিস্টার্নি সেটাকে বলি সিস সিস্টার্নি, সিস। ওকে, সিস সিস্টার্নি বলি। আর মাঝখানে যেগুলো সেগুলোকে বলি আমরা মধ্য বা মিডিয়াল সিস্টার্নি বলি, ট্রান্সিস মিডিয়াল সিস্টার্নি। আর পাশের যে থলের মতো অংশগুলা, থলের মতো গোলাকার অংশ বড় বড়, সেগুলোকে বলি আমরা ভেসিকল, সেগুলোকে বলি ভেসিকল। থলের মতো অংশ ভেসিকল, আর ভিকলটা হচ্ছে সিস্টেমের পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থলের মতো অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশ সেটা হচ্ছে আমাদের ভেসিকল। আর ভেকুলটা হচ্ছে কি, এই যে থলের মতো অংশ যেটা, সেটা হচ্ছে আমাদের ভেকুয়াল, সেটা হচ্ছে ভেকুয়াল। তাহলে সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থলের মতো যে অংশ, পার্শ্বদেশে অবস্থিত গোলাকার যে থলের মতো অংশ সেদিকে সেগুলোকে আমরা বলবো ভেকুয়াল, সেগুলোকে ভেকুয়াল। আর ভেসিকলটা হচ্ছে ট্রান্সসিস্টার্নির নিচে, ট্রান্সসিস্টার্নির নিচে অপেয়মান ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো কিছু বস্তুকে দেখা যায়, তাদেরকে আমরা ভেসিকল বলি। এরকম কিছু বস্তু থাকে যাদেরকে আমরা ভেসিকল বলি, ভেসিকল। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এটা একটু রিভিউ দিয়ে দিলাম। বৈশিষ্ট্যের মধ্যে তিনটা অংশ থাকে, তিনটা অংশ থাকে, সিস্টার্নি, ভেকুয়াল, ভেসিকল, সিস্টার্নি, ভেকুয়াল, ভেসিকল। আচ্ছা, তোমরা অনেকে দেখতেছো, আমি কোশ্চেন করলে অবশ্যই কোশ্চেন অ্যান্সার দিবা। আমি যখন কোশ্চেন করব, কুইজ ধরবো, তখন কিন্তু অবশ্যই কোশ্চেন অ্যান্সার দিবা। তাহলে সিস্টার্নিটা দেখলাম, সিস্টার্নি হচ্ছে সেপ্টা থলে বা থলের মতো অংশ। হ্যাঁ, সেপ্টা থলের মতো অংশ ছিল। আচ্ছা, এটা কি মুছে গেছে? চ্যাপ্টা থলের মতো অংশ ছিল, হ্যাঁ, চ্যাপ্টা থলের মতো। আর ভিকল যেটা, ভিকলটা হচ্ছে সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থলের মতো অংশ, যে পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থলের মতো অংশ। আর ভেসিকল যেটা, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র থলের মতো বস্তুগুলোকে, ক্ষুদ্র ক্ষুদ্র ট্রান্সিস্টার্না, এটা ট্রান্সিস্টার্না, এটার নিচে যে ক্ষুদ্র ক্ষুদ্র থলের মতো অংশ তাদেরকে আমরা বলি ভেসিকল, তাদেরকে আমরা কি বলি? ভেসিকল বলি। আচ্ছা, নেক্সটে যাই। রাসায়নিক ঘটনা আছে, দেখো রাসায়নিকভাবে তাহলে এই যে গোলগি বডি, আমি আরেকটু এক্সপ্লেন করে দিই যে গোলগি বডির যখন কোশ্চেন দিবে যে গঠন আঁকো, গঠন, গঠন আঁকো, গোলগি বডির গঠন, ভৌত গঠন যখন বলবে, তাহলে ভৌত গঠনটা কিভাবে দিবা? ভৌত গঠন যখন দিবে তখন ভৌত গঠন কিভাবে দিবা? প্রথমে গোলগি বডির সংজ্ঞাটা দিবা, গোলগি বডির সংজ্ঞাটা দিবা, তারপর তারপর হচ্ছে 10 মিনিট যে গঠনটা দিবা, তারপর দিবা সিস্টার্নি, ভেকুয়াল, ভেসিকল। তো প্রথমে দিবা যে সিস্টার্নি, সিস্টার্নিটা হচ্ছে চ্যাপ্টা থলে, যে গোলগি বডিতে কিছু চ্যাপ্টা থলে বা গুচ্ছবদ্ধ আকৃতির অংশ দেখা যায় তাদেরকে সিস্টার্নি বলে। সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার যে থলের মতো অংশ তাদেরকে বলা হয় ভেসিকল, ভেকুয়াল। এবং নিচে ক্ষুদ্র ক্ষুদ্র ট্রান্সিস্টার্নের পাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে তাদেরকে বলা হয় ভেসিকল, তাদেরকে ভেসিকল বলা হয়। এই তিনটা জিনিস হচ্ছে মেন গঠনের ক্ষেত্রে, তিনটা জিনিস মেন। তারপর দেখো রাসায়নিক গঠন কি হচ্ছে, রাসায়নিক গঠন হচ্ছে প্রোটিন হচ্ছে 60%, প্রোটিন 60% এবং ফসফোলিপিড হচ্ছে 40%, 40% তোমার ফসফোলিপিড, আর প্রোটিনটা হচ্ছে 60%। গোলগি বডির যে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন কে, ক্যারোটিনয়েড থাকে গোলগি বডিতে। ক্যারোটিনয়েডটা হচ্ছে কি? ক্যারোটিনয়েডটা হচ্ছে তোমার একটা রঞ্জক, রঞ্জক, একটা রঞ্জক। ঠিক আছে, এই ক্যারোটিনয়েডের দুইটা অংশ থাকে, ক্যারোটিনয়েডের দুইটা অংশ থাকে। আচ্ছা, ক্যারোটিনয়েডের দুইটা অংশ থাকে, দুইটা অংশ থাকে। একটা হচ্ছে ক্যারোটিন, ক্যারোটিন, আর একটা হচ্ছে তোমার জ্যান্থোফিল, জ্যান্থোফিল। এর মধ্যে ক্যারোটিন যেটা, সেটা হচ্ছে কমলা
আর জ্যান্থোফিল যেটা সেটা হচ্ছে তোমার হলুদ। এই দুইটা উপাদান থাকে হচ্ছে ক্যারোটিনয়েডের মধ্যে। তো এই ক্যারোটিনয়েড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, এগুলো হচ্ছে আমাদের রাসায়নিক উপাদান হিসেবে গোলগি বডিতে থাকে। তো এই গোলগি বডির কাজ রয়েছে, দেখো গোলগি বডির কাজ লাইসোজোম ভিটামিন তৈরি করা। গোলগি বডি লাইসোজোম এবং ভিটামিন তৈরি করা, আমরা একটু আগে দেখে আসছি যে লাইসোজোম হচ্ছে গোলগি বডি থেকে তৈরি হয় অপ্রোটিন জাতীয় পদার্থ। অপ্রোটিন জাতীয় পদার্থ যেমন কি লিপিড, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, লিপিড এবং কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, হাইড্রেট, লিপিড, কার্বোহাইড্রেট, অপ্রোটিন যেগুলো প্রোটিন জাতীয় না, লিপিড, কার্বোহাইড্রেট, এগুলো কোথায় সংশ্লেষিত হবে? গোলগি বডিতে হবে। কিছু এনজাইম এবং প্রাণরস নির্গমন করে হচ্ছে গোলগি বডি। কোষ বিভাজন, যে কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করা। কোষ প্লেট কি? কোষ প্লেট হচ্ছে কোষের মনে করো যে কোষগুলো বিভাজিত হইতেছে, বিভাজিত হয়ে দুইটা কোষ হয়েছে, এরকম পাশাপাশি দুইটা কোষ হয়েছে, এখন মাঝখানে কোষ প্লেট তৈরি করবে। কে তৈরি করবে? এই গোলগি বডি তৈরি করবে। কোষ প্লেটটা হচ্ছে আসলে কোষ প্রাচীরের একটা অংশ, এটা তৈরি করে হচ্ছে আমাদের এই গোলগি বডি তৈরি করে, কোষ প্লেট তৈরি করে। ভেরি ইম্পর্টেন্ট, গোলগি বডি কিন্তু কোষ প্লেট, ভেরি ইম্পর্টেন্ট এটা। তারপর প্রোটিন, প্রোটিন হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ কোথায় থাকে? কোষ প্রাচীরে থাকে। আর আমরা জানি যে কোষ প্রাচীর তৈরিতে কিন্তু গোলগি বডি সাহায্য করে। তারপর হচ্ছে মাইক্রোফাইবেল, এগুলো তৈরি করে হচ্ছে আমাদের গোলগি বডি। কোষস্থ পানি বের করে দেয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা। এই যে ঝিল্লিবদ্ধ করা মানে হচ্ছে কি প্যাকেজিং করা, প্যাকেজিং করা, প্যাকেজিং, ঝিল্লিবদ্ধ করা মানে হচ্ছে প্যাকেজিং করা। তাহলে এই প্যাকেজিং করে কে? এই আমাদের গোলগি বডিটা করে। তারপর বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ পরিবহনে অংশগ্রহণ করে। তারপর হচ্ছে তাই উদ্ভিদ কোষে গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কেন বলা হয়? বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ করে। তারপর দেখো মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদন উদ্বুদ্ধ করে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে আমাদের শ্বসন সম্পূর্ণ হয়, যেটা তো এই মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি তৈরি করে? এটিপি বা শক্তি তৈরি করে হচ্ছে আমাদের এই মাইটোকন্ড্রিয়া। তো এই মাইটোকন্ড্রিয়াকে শক্তি উৎপাদনে বা এটিপি উৎপাদনে যেটা উদ্বুদ্ধ করে সেটা হচ্ছে আমাদের গোলগি বডি। তারপর প্রোটিন, ভিটামিন সি সঞ্চয় করে কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ গঠন করে হচ্ছে আমাদের গোলগি বডি। শুক্রাণুর অ্যাক্রোজোম, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। শুক্রাণুর অ্যাক্রোজোমটা তৈরি করে হচ্ছে আমাদের গোলগি বডি। মনে করো এটা এরকম, শুক্রাণু কিরকম থাকে? শুক্রাণু তো মোটামুটি এরকম থাকে না, এরকম। তো এই যে শুক্রাণুর মাথার দিকে যে অংশ, সেখানে হচ্ছে অ্যাক্রোজোম থাকে। এই অ্যাক্রোজোমটা তৈরি করে হচ্ছে আমাদের গোলগি বডি। অ্যাক্রোজোমটা তৈরি করে গিয়ে গোলগি বডি। তারপর লিপিডের সংশ্লেষণ প্রোটিন ক্ষরণের সাথে জড়িত। লিপিডের সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত হচ্ছে গোলগি বডি। এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত সবটুকু ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, আমরা নেক্সটে যাই। দেখো তারপর আরেকটা জিনিস আছে যে গোলগি বডি কোথায় থাকে না? শুক্রাণু এবং লোহিত রক্তকণিকায় গোলগি বডি থাকে না। লোহিত রক্তকণিকায় কিন্তু মোটামুটি অনেক কিছু থাকে না, অনেক কিছু কিন্তু লোহিত রক্তকণিকায় থাকে না, কারণ এটা হচ্ছে অক্সিজেন বহন করে। এই জন্য এটাতে অনেক অঙ্গাণুই কিন্তু অনুপস্থিত, যদি এটাকে কোষই বলা হয়। তারপর দেখো আমাদের লাইসোজোমে চলে আসছি। লাইসোজোমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক, সাইটোপ্লাজমে যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় লাইসোজোম। তাদেরকে কি বলা হয়? লাইসোজোম। হাইড্রোলাইটিক মানে কি? হাইড্রো মানে হচ্ছে পানি, হাইড্রো মানে হচ্ছে পানি, অর্থাৎ যেটা পানির বিভাজন করবে, পানির বিভাজন করবে সেটা হচ্ছে আমাদের হাইড্রোলাইটিক এনজাইম। তো এই হাইড্রোলাইটিক এনজাইমের আধার বা যেখানে হাইড্রোলাইটিক এনজাইম থাকে, ঠিক আছে, এই হাইড্রোলাইটিক এনজাইমটা থাকে সেটা হচ্ছে আমাদের লাইসোজোম। তাহলে লাইসোজোমের সংজ্ঞাটা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত যে সকল অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে তাদেরকে আমরা লাইসোজোম বলি, তাদেরকে লাইসোজোম বলি। তো এই লাইসোজোম আবিষ্কার করছে হচ্ছে ক্রিশ্চিয়ান দ্য ডুবে। তিনি হচ্ছে 1955 সালে এই আমাদের লাইসোজোম আবিষ্কার করেন এবং নামকরণ করেন শ্বেত রক্তকণিকা। দেখো শ্বেত রক্তকণিকা কি? শ্বেত রক্তকণিকা হচ্ছে অণুজীব ভক্ষণ করে, অণুজীব ধ্বংস করে। তাহলে অণুজীব ধ্বংস করে হচ্ছে আমাদের এই
শ্বেত রক্তকণিকা অণুজীব ধ্বংস করে। তো এই অণুজীব যেহেতু ধ্বংস করে, তাহলে অণুজীব কীভাবে ধ্বংস করবে? লাইসোজোমের সাহায্যে। এই শ্বেত রক্তকণিকার কোষে অধিক সংখ্যায় হচ্ছে এই লাইসোজোমটা থাকে, যে কারণে হচ্ছে এটা খুব সহজে অণুজীব ধ্বংস করতে পারে। দেখো আরবিসিতে লাইসোজোম থাকবে না, আমরা দেখে আসছি যে আরবিসিতে কিন্তু মোটামুটি কোনো অঙ্গনেই থাকে না, আরবিসিতে লাইসোজোমও থাকে না। সম্প্রতি উদ্ভিদ কোষে লাইসোজোমের ন্যায় একটা স্পিওসোম আবিষ্কৃত হয়েছে, তাকে ওলিওসোম ওলিওসোম বলা হয়। ওলিওসোম মানে হচ্ছে কি, ওলি মনে করো যে আমাদের উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের যেই বীজ রয়েছে, বীজে কি থাকে? তেল থাকে। ওই তেল তেল থেকে যে ওলিও মানে হচ্ছে কি, ওলিও হবে, যদিও ওলিওসোম হবে। তো ওই ওলি থেকে আসছে হচ্ছে তেল, মানে ওলিও থেকে তেল, সরি তেল তেল জাতীয় পদার্থ, এই জন্য এটাকে ওলিওসোম বলা হয়। এবার স্টাবিলাইজার আর একটা হচ্ছে ল্যাবিলাইজার। দেখো স্টাবিলাইজারটা কি? স্টাবিলাইজার হচ্ছে স্টাবলিশড মানে লাইসোজোমের যে ঝিল্লি বা প্রাচীর আছে এটাকে স্থিতি দান করবে, সেটা হচ্ছে এই স্টাবিলাইজার। আর ল্যাবিলাইজার যেটা আছে, ল্যাবিলাইজার সেটা হচ্ছে লাইসোজোমের ঝিল্লির বিদরণ করবে, মানে প্রাচীরটা ভেঙে দিবে, সেটা হচ্ছে আমাদের ল্যাবিলাইজার। ওকে, তারপর নেক্সটে যাই। দেখো এই জায়গায় কি আছে? স্বগ্রাস বা অটোফেগি, এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলা। স্বগ্যাস বা অটোফেগি, দেখো স্বগ্যাস বা অটোফেগি যেটা, সেটা হচ্ছে তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত। লাইসোজোমে কিন্তু বিভিন্ন কি থাকে? হাইড্রোলাইটিক এনজাইম থাকে। লাইসোজোমে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। তো এই প্রাচীর ফেটে গিয়ে এই এনজাইমগুলা বাইরে বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুকে বিনষ্ট করে দেয়। এদেরকে বলা হয় স্বগ্রাস বা অটোফেগি বলা হয়। এবং এই যে লাইসোজোমের পর্দা বিদীর্ণ হয়, এই বিদীর্ণ হওয়ার সময় একটা সময় দেখা যায় যে লাইসোজোমের যে কোষটা, অবশ্যই লাইসোজোম একটা কোষে থাকে, কোষের মধ্যে অবস্থান করে। তো এই লাইসোজোমের প্রাচীর যখন ফেটে যায়, তখন হচ্ছে এটা বিভিন্ন অঙ্গাণু, যে কোষ অঙ্গাণুকে ধ্বংস করে, বিভিন্ন জীবাণুকে ধ্বংস করে। একটা সময় পুরো কোষটায় যদি লাইসোজোমের যে এনজাইম রয়েছে এটা যদি পুরো কোষে ছড়িয়ে যায়, পুরো কোষটা ধ্বংস হয়ে যায়। তখন সেটাকে আমরা বলি অটো মানে নিজে, এই অটোলাইসিস, সেটাকে বলি অটোলাইসিস। এই যে লাইসোজোমকে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড কেন বলা হয়? সুইসাইডাল ব্যাগ বা স্কোয়াড কেন বলা হয়? কারণ লাইসোজোম হচ্ছে জীবদেহের অপ্রয়োজনীয় কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে, এটা দেখছি। তো কোষ বিভাজনকালে যে অপ্রয়োজনীয় কোষগুলোকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে। আর অটোলাইসিস পদ্ধতিতে একটা সময় নিজেই কি হয়ে যায় যে পুরো কোষটা, মানে লাইসোজোম যেই কোষে থাকে একটা সময় ওই কোষটা পুরোটা হচ্ছে একটা সময় ধ্বংস হয়ে যায়। এজন্য এটাকে আত্মঘাতী থলিকা, মানে হচ্ছে নিজে। তো এই আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড বলা হয়। কোষ বিভাজনকালে কোষীয় নিউক্লিয়ার আবরণে ভাঙতে সাহায্য করে হচ্ছে আমাদের লাইসোজোম। ওকে, তারপর নেক্সট স্লাইড দেখো, এটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই যে দেখো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, ঠিক আছে, এটা নিউক্লিয়াস। আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই পাশে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, এদিকে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে। আর দেখো ছোট ছোট কিছু দানা দেখতে পাচ্ছি, দানার মতো অংশ, দেখতে পাচ্ছি। তো এই ছোট ছোট যে দানার মতো অংশ, সেগুলোকে বলা হয় রাইবোজোম, সেগুলো হচ্ছে তোমার রাইবোজোম। আর এই জায়গার যে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, এদিকে কিন্তু কোনো রাইবোজোম নাই বা ছোট ছোট দানা নাই। আর এটা সিস্টার্না রয়েছে, টিউবিউল রয়েছে এবং এই কিছু অঙ্গাণু রয়েছে। তারপর আমরা জালের মতো একটা অংশ দেখতে পাচ্ছি, পরিবহন বেসিকুলটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের চিত্র। আমরা নেক্সটে যাই। দেখো যে নিউক্লিয়ার মেমব্রেন মানে হচ্ছে কি, এই যে এটা যদি নিউক্লিয়াস হয়, এই যে নিউক্লিয়ার মেমব্রেন, আর এটা মনে করো যে একটা কোষ, পুরোটা কোষ। তো এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে কোষ ঝিল্লি, এটা কোষের ঝিল্লি বা কোষের আবরণ, এই নিউক্লিয়ার মেমব্রেন থেকে শুরু করে কোষ ঝিল্লি পর্যন্ত বিস্তৃত সূক্ষ্ম জালিকার মতো দেখছিলাম না, এই জালিকা সদৃশ একক ঝিল্লি বেষ্টিত অঙ্গাণুকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। একক ঝিল্লিবিশিষ্ট অঙ্গাণুকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলা হয়। তো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারকে কে
আর পোর্টার। কে আর পোর্টারকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কার বলা হয়। এটা ইম্পর্টেন্ট অনেকটা। কে আর পোর্টার, বিজ্ঞানী কে আর পোর্টার, ওনাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবিষ্কারক বলা হয়। আর এই যে তার সাথে কিন্তু এই যে আলবার্ট ক্লড এবং হচ্ছে ফুইলম্যান আছে, তারা এই 1945 সালে মুরগির ভ্রূণীয় কোষে সাইটোপ্লাজম থেকে এটি হচ্ছে আবিষ্কার করেন। তো এই যে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে মোটামুটি দুই ধরনের হয়। একটা হচ্ছে রাইবোজোম যদি থাকে, আরেকটা যদি রাইবোজোম না থাকে, রাইবোজোম নাই। তো এই যে আমাদের এটাতে দেখতে পাচ্ছ যে রাইবোজোম নাই, রাইবোজোম হচ্ছে ছোট ছোট কণার মতো, দানার মতো দেখে এই যে রাইবোজোম আছে। তো যদি রাইবোজোম থাকে, রাইবোজোম থাকলে কেমন দেখা যাবে? অমসৃণ দেখা যাবে, অমসৃণ রাইবোজোমের দানা থাকলে। তো এটা হচ্ছে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেখানে রাইবোজোম থাকবে। আর যেটা মসৃণ, সেটা কি থাকবে না, কোনো রাইবোজোম থাকবে না, রাইবোজোমে কোনো কণা থাকবে না। তো রাইবোজোম না থাকলে সেটা হচ্ছে মসৃণ, আর যেটা অমসৃণ সেখানে হচ্ছে রাইবোজোম থাকবে। আর রাইবোজোমের কাজ কি? রাইবোজোমের কাজ হচ্ছে তোমার প্রোটিন তৈরি করা, প্রোটিন। রাইবোজোমের কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। যেহেতু রাইবোজোমের কাজ প্রোটিন তৈরি করা, তাহলে অমসৃণ যেটা, সেটা হচ্ছে প্রোটিন তৈরি করবে, আর মসৃণ, আর এটা হচ্ছে আমাদের মসৃণ। তো এইগুলা দেখো নলের মতো অংশ, আমরা একটু পরে পড়বো। দেখো এই জায়গায় ভৌত গঠনটা খুব ইম্পর্টেন্ট রাইবোজোমের, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে ভৌত গঠন। তো ভৌত গঠন হচ্ছে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। আমরা জানি এটা হচ্ছে দ্বিস্তরী আবরণ দ্বারা আবৃত। গঠনগতভাবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে কি থাকে? সিস্টার্নি থাকে, ভেসিকল থাকে এবং টিউবিউল থাকে। সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল। এবং যে রাসায়নিকভাবে গঠন হচ্ছে কি, প্রোটিন থাকে 60 থেকে 70%, লিপিড থাকে 30 থেকে 40%, এবং 15 রকম এনজাইম থাকে। এনজাইম দেন এই জায়গায় এনজাইম, প্রায় 15 থেকে 20 ধরনের এনজাইম থেকে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মাইক্রোসোম বলা হয়। আচ্ছা, ঠিক আছে, আমরা মোটামুটি দেখে ফেলছি। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো এখন পর্যন্ত, ক্লাসটা কেমন লেগেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে যুক্ত আছো। তো ক্লাসটা কেমন লাগছে একটু জানাও। আর হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা জানাও। আমি হচ্ছে তোমাদের খুব আর্লি হচ্ছে আমি চ্যাপ্টারটা শেষ করতে যাচ্ছি। আর হয়তো মোটামুটি কয়েকটা ক্লাস লাগবে, তাই শেষ হয়ে যাবে। তো আচ্ছা, আমরা এখানে শেষ করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। যারা তোমরা লাইভে যুক্ত ছিলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা হচ্ছে একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করবা, আর লাইফে হতাশ হওয়া যাবে না, বুঝছো? লাইফে পড়াশোনার চাপ থাকবে, তুমি যদি রেগুলার কন্টিনিউ করতে হবে পড়াশোনা, অবশ্যই কন্টিনিউ করতে হবে। আমি দেখা যায় একদিনের মধ্যে একটু পড়লাম না, 2 দিন 3 দিন পড়লাম না, একদিন টানা 3-4 ঘন্টা পড়লাম, বা টানা 10 ঘন্টা পড়লাম, এভাবে কিন্তু হবে না। তুমি রেগুলার কন্টিনিউ অল্প অল্প করে প্রতিদিনই পড়ো, তাহলে দেখবে তোমার অনেক পড়া শেষ হয়ে যাচ্ছে। শুধু ডিপ্রেশন, হতাশা এরকম হলে তো হবে না, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা ঠিকঠাক মতো করো, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।